বাসে আগুন দেওয়ার ঘটনায় ১৪ মামলায় গ্রেফতার ৩৮। জিজ্ঞাসাবাদে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য, বলছে পুলিশ। প্রত্যাখ্যাত হয়ে আগুন সন্ত্রাসের পথে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। সম্পৃক্ততা নেই দাবি ফখরুলের। আল্লামা শফিকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ হেফাজতের, বিচার বিভাগীয় তদন্ত দাবি। ওয়াশিংটন ঢাকা সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে, বলছেন বিশ্লেষকরা। দুই দলের আদর্শিক মিলই বড় নিয়ামক। বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, শনাক্ত ৬.৫ লাখ, মৃত্যু ১০,০০০-এর কাছে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, আরও ৩টি নতুন জাতের ধান উদ্ভাবন, লবণ ও বন্যা সহিষ্ণু জাত নিয়ে চলছে গবেষণা। রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় ১৪ মামলায় এ পর্যন্ত ৩৮ জন গ্রেফতার হয়েছে। পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে কয়েকজনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে, জড়িতরা কেউ ছাড় পাবে না। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। বৃহস্পতিবার হঠাৎ করেই রাজধানীর অন্তত ১০টি স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার পুলিশ বাদী হয়ে বিভিন্ন থানায় মামলা করে। পল্টন, মতিঝিল, উত্তরা পূর্ব ও শাহবাগ থানায় ২টি করে এবং বংশাল, কলাবাগান, ভাটারা, তুরাগ ও বিমানবন্দর থানায় ১টি করে মামলা দায়ের করে পুলিশ। আটকও করা হয়েছে বেশ কয়েকজনকে। এখন পর্যন্ত এই সংক্রান্তে ১৪টি মামলা রুজু হয়েছে। ব্রিফিংয়ে ডিএমপি জানায়, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের উদ্দেশ্য কী ছিল সেগুলো আমরা জানার চেষ্টা করব এবং একই সাথে তাদের সহযোগী কারা ছিল এবং তারা কাদের নির্দেশনায় তারা এই কাজগুলো করেছেন সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। আমরা যতটুকু তদন্তে পেয়েছি তাদের দলীয় পরিচয় আছে। অরাজক পরিস্থিতি তৈরির উদ্দেশ্যেই পরিকল্পিতভাবেই গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলেই মনে করছেন পুলিশের এ কর্মকর্তা। ঢাকাতে এবং সিরাজগঞ্জে সংসদীয় আসনের 2টি উপনির্বাচন ছিল। এই উপনির্বাচনকে বাধাগ্রস্ত করাই মূলত ছিল তাদের উদ্দেশ্য। যারা এই ষড়যন্ত্রগুলো করেছে বা এগুলো পরিকল্পনা করেছে তাদেরকে আমরা চিহ্নিত করছি। ঘটনার সাথে জড়িত অন্যদের ধরতে ধারাবাহিক অভিযান চলছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। এই ঘটনার সাথে যারা জড়িত ছিল তাদের অনেককে ধরেছি, যারা আছে তাদেরকেও ধরব। সাইদুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাসে আগুন দেওয়া বিষয়ে তিনি বলেন, সিসিটিভির ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন এবং আন্দোলনে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। ১২ই নভেম্বর রাজধানীতে অন্তত 10টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। হঠাৎ করে এই নাশকতায় তৈরি হয় ভীতিকর পরিস্থিতি। শনিবার নিজ বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদের শনাক্ত করতে সিসিটিভির ফুটেজ যাচাই করা হচ্ছে। যারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য যারা নিয়োজিত রয়েছে, দায়িত্বপ্রাপ্ত রয়েছে, তারা সবসময় প্রস্তুত আছে। যেগুলো 164-এর মাধ্যমে কিংবা তারা স্বীকৃতিমূলক জবানবন্দি যেগুলো দিচ্ছে, এগুলো আমরা সবগুলোই বিশ্লেষণ করে যারা এর সঙ্গে হোতা যারা এগুলি করিয়েছে অবশ্যই তাদেরকে আইন অনুযায়ী ব্যবস্থা আমরা নিব। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী সব ধরনের অপতৎপরতা বন্ধে বদ্ধপরিকর। বিএনপি কয়েক বছর আগেও আগুন সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিল বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। গোয়েন্দা সংস্থাদের কাছে যেগুলি রয়েছে সেগুলি বিশ্লেষণ করার দেখা যায় যে তাদের এই ফলাফল তারা মেনে নিতে পারেনি। সেই জন্যই হয়তো এরকম একটা ঘটনা ঘটিয়েছে, যেখানেই তারা নির্বাচনে পরাজিত হয়েছে সেখানে এই ধরনের একটা ধোঁয়াটে পরিবেশ তৈরি করার জন্য
মানে আগের সময়গুলিতে তারা প্রচেষ্টা চালিয়েছিল। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভোটে পরাজিত হয়ে বিভিন্ন নাশকতায় জড়িয়ে পড়ছে। জনগণ তাদের নেতিবাচক রাজনীতি প্রত্যাখ্যান করেছে, সে কারণে তারা নির্বাচনে পরাজিত হয়। আজকে তাই তারা জনগণের পর প্রতিশোধ নিতে এই আবার তাদের সে পুরনো খেলা আগুন সন্ত্রাস শুরু করেছে। রাজশাহী বাগমারা আওয়ামী লীগের এক সভায় তিনি আরো বলেন, জনগণ বিএনপির সব অপতৎপরতার জবাব দিবে। সকল বাধাকে আমাদের অতিক্রম করতে হবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। যানবাহনে আগুন দেওয়ার মতো নাশকতার সঙ্গে দলের নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকারের এজেন্টরা গাড়ি পুড়িয়ে বিএনপির উপর দোষ চাপাচ্ছে। জসিম জুয়েলের রিপোর্ট। ঢাকা 18 এবং সিরাজগঞ্জ 1 আসনে উপনির্বাচনে কারচুপির অভিযোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করে বিএনপি। অংশ নেন দলের শীর্ষ নেতারা। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গোটা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে সরকার। নির্বাচনের ফলাফল আগে থেকেই প্রস্তুত থাকে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। বাংলাদেশের নির্বাচন কমিশন আমেরিকান নির্বাচন কমিশনের চেয়ে উন্নত। কেন? তারা 5 দিনেও ফলাফল ঘোষণা করতে পারে না। এটা আমরা এখানে 5 মিনিটেই পারি। 5 মিনিটে তো পারবেন এই জন্যই যে আপনাদের ফলাফল আগে থেকে তৈরি করা থাকে। পরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের দ্বিবার্ষিক সভায় অংশ নেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, অতীতের ধারাবাহিকতায় গাড়ি পোড়ানোর ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে সরকার। বৃহস্পতিবার কতগুলো বাস পুড়িয়ে দিয়েছে কে বা কারা দুর্বৃত্তরা, সেটা সম্পূর্ণভাবে আপনার আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিএনপির উপরে দোষ চাপানো হচ্ছে। সেই আগের খেলা, সে ওল্ড গেম। তারা তাদের এজেন্টদের দিয়ে এই সমস্ত নাশকতামূলক কাজ করবে আর সেটা বিএনপির উপরে দোষ চাপিয়ে দেবে। নাশকতার কাজ যারা করছে তারা কোনো মতেই তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করছে বলেও অভিযোগ করেন তিনি। আবার আমরা ঐক্যবদ্ধ হয়ে এই জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করে ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করে হেফাজতে ইসলামের একাংশ। এ সময় হেফাজতের কাউন্সিল নিয়েও ষড়যন্ত্রের অভিযোগ করেন তারা। এদিকে চট্টগ্রামের সংবাদ সম্মেলন করে অভিন্ন দাবি জানিয়েছেন আহমদ শফীর স্বজনরা। সহকর্মীদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা আহমদ শফীকে নিয়ে হাটহাজারী মাদ্রাসায় বিক্ষোভ, ভাঙচুর, তার পুত্র আনাস মাদানীকে অপসারণ এবং মৃত্যুর পর ক্রমেই বিভক্তি স্পষ্ট হয়ে ওঠে অরাজনৈতিক এ সংগঠনটির মাঝে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন যেন তারই প্রতিফলন। সংবাদ সম্মেলন আয়োজনকারী এ অংশই নিজেদের হেফাজতের প্রকৃত প্রতিনিধিত্বকারী দাবি করেছে। পাশাপাশি আল্লামা শফীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইকে সুপরিকল্পিতভাবে শহীদ করে বিভিন্ন কওমি মাদ্রাসা এবং হেফাজতে ইসলাম বাংলাদেশকে একটি চিহ্নিত মহল তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের গভীর ষড়যন্ত্র করছে। হেফাজতের প্রকৃত নেতৃত্বকে পাশ কাটিয়ে নতুন সম্মেলন আয়োজনের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন থেকে। বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে সত্য উদ্ঘাটন করুন। দেশবাসীর সত্য জানার অধিকার রয়েছে। এদিকে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে আল্লামা আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা। ঘটনার বিচার বিভাগীয় তদন্তও দাবি করেন তারা। রাস্তায় পরিকল্পিতভাবে অ্যাম্বুলেন্স আটকিয়ে সমস্যা জ্ঞাপন করে হযরতকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়। হেফাজতের আসন্ন প্রতিনিধি সম্মেলনকে জামাত শিবিরের হাতে সংগঠনকে তুলে দেওয়ার ষড়যন্ত্র উল্লেখ করে তা বন্ধের দাবি জানান আহমদ শফীর পরিবার। হযরতের হাতে গড়া অরাজনৈতিক কওমি সংগঠন পরিকল্পিতভাবে জামাত শিবিরের বিএনপির হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। সমর ইসলাম, 21 টেলিভিশন। 4 বছর পর যুক্তরাষ্ট্রে আবারও সরকার গঠন করতে যাচ্ছে ডেমোক্র্যাটরা।
জো বাইডেনের নেতৃত্বে ওয়াশিংটন ঢাকা সম্পর্কে ভিন্ন মাত্রা যোগ হবে এবং এই সম্পর্ক আরও গতিশীল হবে বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। বাইডেনের সাথে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জানাশোনা আর দল হিসেবে ডেমোক্র্যাট পার্টি ও আওয়ামী লীগের আদর্শিক মিল এই সম্পর্কের বড় নিয়ামক বলেই মত তাদের। রিপোর্টে আরও জানাচ্ছেন মুহাম্মদ নুরুন্নবী। ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে হোয়াইট হাউসের নতুন বাসিন্দা হচ্ছেন জো বাইডেন। এরই মধ্যে ভোটের মাঠে জয়ী হয়ে ঐক্যের ডাক এসেছে নতুন মার্কিন প্রেসিডেন্টের। প্রেসিডেন্ট বারাক ওবামা এর রানিং মেট থাকার সময় থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ব্যক্তিগত জানাশোনা জো বাইডেনের। সেজন্য আগামীর কূটনীতির ইতিবাচক প্রত্যাশার পারদও অনেকটাই বেশি উচ্চতায়। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়ন সহ ভৌগোলিক অবস্থানগত কারণে গেল এক দশকে আন্তর্জাতিক অঙ্গনে বেড়েছে বাংলাদেশের গুরুত্ব। আর আগে থেকেই ডেমোক্র্যাটদের সাথে ভালো বোঝাপড়া বাংলাদেশের এই সম্ভাবনাকে কাজে লাগানোর তাগিদ বিশ্লেষকদের। অর্থাৎ মার্কিন প্রেসিডেন্টের সাথে আমাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তার এক ধরনের পরিচয় রয়েছে, ফলে সম্পর্ক উন্নত করতে এই বিষয়টি কাজ করবে। ট্রাম্প প্রশাসনের কূটনীতি ছিল মধ্যপ্রাচ্য, উত্তর কোরিয়া ও ইরান কেন্দ্রিক, কিন্তু স্পষ্ট না করলেও এবার এই উপমহাদেশ কেন্দ্রিক আগ্রহ আরও বাড়তে পারে বাইডেন প্রশাসনের। সেক্ষেত্রে কূটনীতিকদের আরও দক্ষতার পরিচয় দেবার সময় এখনই। বাইডেন প্রশাসন এই নীতি গ্রহণ করবেন কিনা, নাকি এই নীতিকে বাদ দিয়ে তারা চীনের সাথে সুসম্পর্ক রক্ষা করার একটা নীতি গ্রহণ করবে, তার উপরে নির্ভর করবে বাংলাদেশের অবস্থানটা কি হবে। জো বাইডেন দক্ষিণ এশিয়াকে কোন দৃষ্টিতে দেখতে চায়, এই বিষয়গুলোকে আমার স্টাডি করা দরকার। যে বাংলাদেশের উচিত হবে না কোনো একটি পার্টিকুলার দেশের বিরুদ্ধে, অর্থাৎ বন্ধুপ্রতিম দেশের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অ্যালায়েন্সে যোগ দিতে। আসিয়ানের ভূমিকা একটু বৃদ্ধি পাবে। পারস্পরিক লাভের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে হবে এবং সমমর্যাদার ভিত্তিতে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে হবে। রোহিঙ্গা সমস্যা শুরু হওয়া সহ দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্রের পাশে থাকাও জরুরি মনে করা হচ্ছে। একই সাথে কংগ্রেস ও সিনেটের সাথেও একই ধারা এগিয়ে নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। ডেমোক্রেটিক পার্টি যখন তারা মানবতার দিকে বেশি খেয়াল দেয়, নজর দেয়, তো আমাদের তখন যুক্তি হবে যে মানবতার ক্ষেত্রে এদিকে প্রত্যাবাসনের ক্ষেত্রে তোমরা কিছু একটা ইতিবাচক গঠনমূলক ভূমিকা রাখো। এখানে কিন্তু মূল বাধা হয়ে দাঁড়াবে চীন। যে পরিমাণ বিনিয়োগ হওয়ার কথা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে, সেই পরিমাণ বিনিয়োগ আমাদের দেশে আসছে না। ফলে এই বিনিয়োগের পরিমাণটা আমাদের বাড়ানো দরকার। আমাদের এই বাজার আরো সম্প্রসারিত হোক। যুক্তরাষ্ট্রের সাথে রফতানি বাণিজ্যের 90% তৈরি পোশাক। সেক্ষেত্রে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা, জিএসপি এবং অভিবাসন বিষয়ে নমনীয় অবস্থান প্রত্যাশা বাংলাদেশের। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলার দেশ হিসেবে আগের চাইতে বেশি ক্ষতিপূরণ পাবার আশা করছে বিশ্লেষকরা। তবে আরেক পরাশক্তি চীনের সাথে সুসম্পর্ক রক্ষার পাশাপাশি ওয়াশিংটনকে কৌশলগতভাবে পাশে রাখাই মূল চ্যালেঞ্জ বলেও মনে করছেন তারা। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা। বিশ্ব করোনা পরিস্থিতি। বিশ্বজুড়ে মহামারী করোনায় একদিনে আবারও সর্বোচ্চ সংখ্যায় আক্রান্তের রেকর্ড। 24 ঘন্টায় মোট শনাক্ত 6,56,481, মৃত্যু 9,945। আর ইউরোপকে তছনছ করে দিয়ে করোনা কিছুটা থেমে গেলেও এখন সেখানে নতুন করে রোগটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আরও জানাচ্ছেন আজহারুল ইসলাম। করোনার দ্বিতীয় তরঙ্গে আবারও টালমাটাল পুরো বিশ্ব। বিশ্বে 24 ঘন্টায় রেকর্ড 6,56,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রে। দিনে সর্বোচ্চ রেকর্ড 1,77,000 সংক্রমণ শনাক্ত হয়েছে দেশটিতে। একদিনে মৃত্যু 1350। ফ্রান্সে নতুন করে সংক্রমিত হয়েছে 23,000-এর বেশি। বহাল রয়েছে কড়া সতর্কাবস্থা। সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে ইতালিতে বেশ কিছু অঞ্চলকে রেড জোন ঘোষণা করা হয়েছে। সংক্রমণের হারের ওপর ভিত্তি করে 3 স্তরের লকডাউন চালু করা হয়েছে। ইতালির ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট বলছে, হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। রাশিয়াতে 24 ঘন্টায় মারা গেছে 4 শতাধিক। ভারতে নতুন করে 45,000 মানুষ করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। কোভিড-19-এ 24 ঘন্টায় দেশে আরও 14 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছে 8 জন। মৃতের সংখ্যা বেড়ে 6,173।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 252তম দিনে দেশে করোনা পরীক্ষা হয়েছে 115টি ল্যাবে। একদিনে শনাক্ত হয়েছে 1531 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 4,30,496। নতুন 1,462 জন সহ সুস্থ হয়েছে 3,47,849। 24 ঘন্টায় শনাক্তের হার 12.98%। এ পর্যন্ত পুরুষ মারা গেছে 4,751 জন ও নারী 1,422। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 25,27,134 জনের। বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উত্তরে দেশের সবচেয়ে বড় রেল সেতু তৈরি করা হবে। আগামী 29 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। দুপুরে নীলফামারীর চিলাহাটি হলদিবাড়ি রেললাইন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, দেশের দ্বিতীয় এই রেল সেতু নির্মাণ হবে ডুয়াল গেজ ও ডাবল লাইন। এই রুট দিয়ে পণ্যবাহী ট্রেন চলাচল হবে। পরে একই রুট দিয়ে ঢাকা, চিলাহাটি, হলদিবাড়ি, শিলিগুড়ি পর্যন্ত যাত্রীবাহী রেল চলাচল করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। আমাদের পরিকল্পনা আছে যে যেমন ঢাকার থেকে কলকাতা আমাদের মৈত্রী এক্সপ্রেস ট্রেন কলকাতা পর্যন্ত যায়। আমাদের বন্ধন আরেকটি ট্রেন যেটি খুলনা থেকে কলকাতা যায়। আমরা চেষ্টা করব এরকম আরেকটি ট্রেন যেটি ঢাকার থেকে আমাদের শিলিগুড়ি পর্যন্ত এই চিলাহাটি, হলদিবাড়ি এই পথ ধরেই যাতে শিলিগুড়ি পর্যন্ত আমরা এই চলাচলের জন্য আমরা ব্যবস্থা করতে পারি। বিনিয়োগ বাড়াতে নতুন নতুন দেশে মানব সম্পদ পাঠানো সহ বাংলাদেশের পণ্য রফতানি পরিধি বাড়ানোর কাজ চলছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। দুপুরে নাটোরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সাংসদ শহীদুল ইসলাম বকুল উপস্থিত ছিলেন। সকালে পররাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রী সহ মন্ত্রণালয়ের 48 কর্মকর্তা ও কর্মচারীর একটি প্রতিনিধি দল নাটোর সফরে আসেন। তারা উত্তরা গণভবন ও নাটোর রাজবাড়ি পরিদর্শন করেন। আমার এত রোগ, এগুলো দেখে ভালো ভালো কাজে শুধু এক দেশে নয়, শুধু মিডল ইস্টে, অন্যান্য দেশেও আমরা কর্মসংস্থান সৃষ্টি করি। আগামীতে জাতীয় পার্টি সব নির্বাচনে অংশ নেবে জানিয়ে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দলের চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের। বনানীর দলীয় কার্যালয়ে জাতীয় মৎস্যজীবী পার্টির মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাপা চেয়ারম্যান। তিনি অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে একটি পক্ষ। বৃহস্পতিবার রাজধানীতে বাস পোড়ানোর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন জি.এম. কাদের। বিএনপি এবং আওয়ামী লীগের কাজে দেশের মানুষ নিরাপদ নয় জানিয়ে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করার কথা বলেন তিনি। আমি মনে করি বাংলাদেশে দুটোর বেশি দল ভবিষ্যতে আর থাকবে না, যে কোনো দুটি দল থাকতে হবে। কাজে আমাদেরকে 3 নম্বর দল হিসেবে আমরা বেশি দিন বেঁচে থাকতে পারবো না। আমাদেরকে হয় 1 নম্বর দল হতে হবে, তা না হলে 2 নম্বর দল হতে হবে। তাছাড়া অস্তিত্ব বা সক্রিয়তা নিয়ে জাতীয় পার্টি টিকতে পারবে না। আমরা কিন্তু নিরাপত্তাহীনতার মধ্যেও সারাটা দেশ এখন চলছে, তার মধ্যে সামনের দিকে আবার একটা অস্থিরতার লক্ষণ লক্ষ্য করছি আমরা। এগুলো থেকে মানুষের মুক্তি চায়। সিলেটে ফাঁড়িতে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নিহত রায়হানের মা সালমা বেগম। 11 অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে এসআই আকবরের নেতৃত্বে নেহারিপাড়ার রায়হানকে পিটিয়ে হত্যার ঘটনায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামে এলাকাবাসী। পরে তাদের দাবির প্রেক্ষিতে সীমান্ত এলাকা থেকে অভিযুক্ত বরখাস্ত এসআই আকবর ও অন্য আসামিরা গ্রেফতার হওয়ায় সন্তোষ প্রকাশ করে পরিবার ও এলাকাবাসী। আকবর বর্তমানে রিমান্ডে আছে। এই ঘটনায় তদন্ত সংস্থা পিবিআই সঠিক তদন্ত করবে আশাবাদ পরিবারের। এই যে আশিক আলাইকে ধরে আনা হয়েছে এবং আকবরকে ধরে আনা হয়েছে, এখনো তারা মুখ খুলছে না এবং কেন খুলছে না তাও আমি জানি না। সেটা পিপিআই তদন্ত করে বের করবে। আমার ছেলেকে কেন তারা ধরেছে এবং তার সাথে কি বিরোধ ছিল এবং কারা কারা ছিলেন, সেটা পিপিআই তদন্ত করে বের করো। আরও 3টি নতুন ধানের জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। গবেষকরা জানান, জিঙ্ক, প্রোটিন, মিনারেল এবং ভিটামিন এ সমৃদ্ধ নতুন জাতের এই ধানে পুষ্টি চাহিদা পূরণ হবে। নতুন জাত উদ্ভাবনের পাশাপাশি লবণ ও বন্যা সহিষ্ণু ধানের জাত উদ্ভাবনেও গবেষণা চালাচ্ছে বিরির বিজ্ঞানীরা।
গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। ধানের জাত উন্নয়নে নিয়মিত গবেষণা করে যাচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। 1970 সালে প্রতিষ্ঠার পর থেকে 105টি উচ্চ ফলনশীল জাতের ধান পেয়েছে বাংলাদেশ। এখানকার উদ্ভাবিত ধানের জাত থেকেই কৃষক বছরে 38.07 মিলিয়ন টন চাল উৎপাদন করছে। 2013 সালেই চাহিদা মিটিয়ে 5.5 মিলিয়ন টন চাল উদ্বৃত্ত থেকেছে। আবহাওয়া, পরিবেশ ও অঞ্চলের সাথে সামঞ্জস্য রেখে ধানের জাতগুলো উদ্ভাবন করা হয়। আগে নতুন জাতের ধান উদ্ভাবনে 14 থেকে 16 বছর সময় লাগলেও এখন আধুনিক প্রযুক্তির ব্যবহারে 5 থেকে 7 বছর কমে এসেছে। মহামারী শুরু হওয়ার পর থেকে আমরা 3টি ধানের জাত উদ্ভাবন করেছি। জাতগুলো হচ্ছে বৃধান 97, বৃধান 98 এবং বৃধান 99। এর মধ্যে 2টি বড় মৌসুমের লবণাক্ততা সহনশীল ধানের জাত এবং একটি হচ্ছে রোপা মৌসুমের। হাইব্রিডে উৎপাদন বেশি, তাই কৃষকের আগ্রহ বেশি। এ পর্যন্ত 7টি হাইব্রিড জাতের ধান উৎপাদন করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির হাইব্রিড রাইস বিভাগের এই বিজ্ঞানী। 7টা হাইব্রিড ধানের জাত বিড়ি দিতে সক্ষম হয়েছে। সেই 7টা ধানের মধ্যে 4টা বড় মৌসুমের, 2টা আমন মৌসুমের, একটা আউশ মৌসুমের। প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানান, শুধু নতুন জাত উদ্ভাবনই নয়, ধানের গুণগত মান, লবণাক্ত ও জলাবদ্ধতা সহনশীল জাত ও পুষ্টিগুণের দিকে নজর দেওয়া হচ্ছে। এখন জিঙ্ক সমৃদ্ধ আমরা জাত উদ্ভাবন করছি, আমরা আয়রন সমৃদ্ধ জাত উদ্ভাবন করছি, ভিটামিন এ সমৃদ্ধ আমরা জাত উদ্ভাবন করছি। খাদ্যের পাশাপাশি আমাদের নিউট্রিশনাল যে সিকিউরিটি, সেটাও কিন্তু আমাদের এনশিওর করতে হবে। 2050 সনে আমাদের যে পপুলেশন হবে, সেটার খাদ্য চাহিদা আমরা কিভাবে পূরণ করবো, ইতিমধ্যে কিন্তু আমরা একটা রূপরেখা আমরা প্রণয়ন করেছি। সুস্থ জাতি গঠনে আরও পুষ্টি সমৃদ্ধ ধানের জাত উদ্ভাবনে কাজ করছে ধান গবেষণা ইনস্টিটিউট। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দেশের প্রথম ডেটা রিকভারি সেন্টারটি দেশীয় তথ্য ও প্রযুক্তি প্রকৌশলীদের তৈরি। বিদেশি সহায়তা ছাড়াই আন্তর্জাতিক মানের এই ডিজাস্টার ডেটা রিকভারি সেন্টারটি তৈরি করেছেন তারা। প্রকল্প পরিচালক মেজর ওবায়দুর রেজা বলেন, বিদেশে প্রশিক্ষণ নিয়ে বড় বড় ডেটা সেন্টার তৈরি করলেও ডিজাস্টার ডেটা সেন্টারটি ভিন্নধর্মী একটি কাজ। যশোর ঘুরে এসে আবু হানিফের ক্যামেরায় বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই ডিজিটাল বাংলাদেশের যাত্রা। নির্বাচনের পটভূমি ছাড়াও 2টি অংশ রয়েছে। একটি হচ্ছে ভিশন 2021। ধীরে ধীরে বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাতে এগিয়ে চলা, তারই ফসল এই ডিজাস্টার ডাটা রিকভারি সেন্টার। তবে এই তথ্য সংরক্ষণ কেন্দ্রটি যশোরে কেন স্থাপন করা হলো? সিলেট থেকে চিটাগং অঞ্চল ভূমিকম্পের জন্য বেশি ঝুঁকিপূর্ণ, এরপরেই আছে ঢাকা, তাই কম ঝুঁকিপূর্ণ হওয়ায় এটি যশোরে স্থাপন করা হয়েছে। বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদ মেজর ওবায়দুর রেজার তত্ত্বাবধানে কাজটি সম্পন্ন করা হয়েছে। প্রথম বাংলাদেশি হিসাবে ওয়ার্ল্ড ডাটা সেন্টারের প্রশিক্ষণের অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন তিনি। তো অপারেশনাল সাস্টেনেবিলিটির দিক থেকে যদি চিন্তা করা হয়, এই ডিজাস্টার রিকভারি সাইটটি ক্যাপাসিটি বাংলাদেশের জন্য এটা অত্যন্ত দক্ষতার সাথেই এটা পরিপূর্ণ করতে পারবে। বিজিবির তার নিজস্ব রিকোয়ারমেন্টগুলি ফুলফিল করে। আপটাইম ইনস্টিটিউট ডাটা সেন্টারের স্ট্যান্ডার্ড অনুযায়ী পরিকল্পনা করা হয়েছে বলে জানান তিনি। বিদেশি কোনো প্রকৌশলী এটার সাথে সম্পৃক্ত ছিল না, বাট আমরা ইকুইপমেন্ট প্রকিউরমেন্টের ক্ষেত্রে আমাদের যে লোকাল ভেন্ডার আছে তাদের সাপোর্ট নিয়েছি। টাইম ইনস্টিটিউশনের একজন প্রফেশনাল হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখানে একটি আন্তর্জাতিক মানের ডিআরএস নির্মাণ করা হয়েছে। দেশের কল্যাণে এই ডিজাস্টার ডাটা রিকভারি সেন্টার ভূমিকা রাখবে বলেও জানান প্রকল্প পরিচালক। টিয়ার 3 স্ট্যান্ডার্ডের ডাটা সেন্টার, বাট উইথ দ্য ক্যাপাসিটি অফ টিয়ার 4। আহমদ বাবু, 21 টেলিভিশন, যশোর। করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকার পরও অনেকেই পরছে না মাস্ক। বিভাগীয় নগরী রংপুরে সরকার ঘোষিত নো মাস্ক নো সার্ভিস কার্যক্রম নেই বললেই চলে। রাঙামাটিতেও মানা হচ্ছে না নির্দেশনা। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল ও রাঙামাটি প্রতিনিধি সত্রং চাকমার রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। রংপুর বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন 13,209 জন, মারা গেছেন 241 জন। শুধুমাত্র রংপুর জেলায় আক্রান্তের সংখ্যা 3,500 ছাড়িয়েছে, মৃত্যু 92। রংপুর অঞ্চলে ইতোমধ্যে শীত পড়তে শুরু করেছে, কিন্তু নগরীতে রাস্তায়, ব্যবসা প্রতিষ্ঠানে, অফিস আদালতে মাস্ক ব্যবহার করছেন না বেশিরভাগ মানুষ। বিরক্ত মনে হয় আর কি, নিঃশ্বাস
দম ছোট হয়ে আসে, এই কারণে আমি পড়ি না। এই যে কাজ করতেছি তো এই জন্য পেপারে গোছাইতেছি, এই জন্য খুলে রাখলাম। মাস্ক পরলে আমাদের শরীর ঘামে আরো ভিজে যায়। মাস্ক ব্যবহারে বাধ্য করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে, তবে খুব একটা সুফল মিলছে না। নিয়মিত ভিত্তিতে আমরা জরিমানা সহ অন্য যে আইনগত ব্যবস্থা সেটা মোবাইল কোর্টের মাধ্যমে নেব। রাঙামাটিতেও মাস্ক পরার বাধ্যবাধকতা, তবে মাস্ক ছাড়াই ঘোরাফেরা করছেন লোকজন। চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন অনেকে। প্রশাসন থেকে এরকম চাপ দেয় মাস্ক বাধ্যতামূলক করতে হবে। আমাদের এখানে মাইক দিয়ে প্রত্যেকদিন পাবলিসিটি করা হয়, তারপরও মানুষরা মাস্কবিহীন ছাড়া চলাফেরা করতেছে, দূরত্ব বজায় রাখতেছে না। একটি কারণ হচ্ছে যে মানুষের অসচেতনতা এবং হচ্ছে যে প্রশাসনের দুর্বল মনিটরিং ব্যবস্থা। এই জেলায় এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন 950 জন, সুস্থ হয়ে উঠেছেন 909 জন, উপসর্গ নিয়ে মারা গেছেন 14 জন। শীতকালে করোনা সংক্রমণ বাড়তে পারে বলছে স্বাস্থ্য বিভাগ। শীতকালে নতুন একটা ওয়েভ আসতে পারে, এই জন্য হচ্ছে আমরা আমাদের পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সিলিন্ডার, আইসোলেশন সেন্টারও প্রস্তুত আছে, আমরা যাতে সর্বোচ্চ পরিমাণ সেবাটা আমরা আমাদের সাধ্যমতো দিতে পারি। মাস্ক না পরলে জরিমানাও করা হচ্ছে। যাতে সবাই মাস্কটা নিয়মিত পরে এবং এটা আরো কঠোর করার জন্য আমরা মোবাইল কোর্ট পরিচালনা করছি। দ্বিতীয় দফা করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় মাস্ক পরা নিশ্চিতে আরো কঠোর অবস্থান নিচ্ছে প্রশাসন। মাসুমা লিসা, 21 টেলিভিশন। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে নির্মিত হচ্ছে পতেঙ্গা টার্মিনাল। এই টার্মিনালের নির্মাণ কাজ শেষ হলে কমবে জাহাজ জট, দ্রুততর হবে কন্টেইনার হ্যান্ডলিং। তবে সম্ভাব্য বাণিজ্য প্রবৃদ্ধি বিবেচনায় ব্যবসায়ীরা বন্দরের পরিধি আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম বন্দর নিয়ে একরামুল হকের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব, জানাচ্ছেন সমর ইসলাম। চট্টগ্রাম বন্দরের 3 টার্মিনালে জেটি 19টি। সীমাবদ্ধতা হলো সবকটি জেটিতে একসঙ্গে জাহাজ ভেড়ানো যায় না। এখনকার সক্ষমতায় 3 টার্মিনালে কন্টেইনার ও সাধারণ ক্যাটাগরির 16টি ভিড়তে পারে। পতেঙ্গা টার্মিনাল চালু হলে ভিড়তে পারবে আরও 4টি জাহাজ। পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল যার নির্মাণ কার্যক্রম সেনাবাহিনী করছে এবং সমাপ্ত ঘটবে কিছু দিনের মধ্যে, এবং 2021 সালের জুনের পরপরই আমরা এটাকে চালু করতে পারবো। নতুন জেটির কার্যক্রম শুরু হলে বেশিরভাগ কন্টেইনার পরিবহন হবে বিমানবন্দর সড়ক দিয়ে। একই সঙ্গে যুক্ত হবে নতুন রেলপথ। এটা রেলওয়ে কানেক্টিভিটি এর প্রকল্পের সাথে ধরা আছে, এবং রেলের মাধ্যমে এই কন্টেইনারগুলোকে শহরমুখী অথবা ফুলজারহাট বিভিন্ন ডিপোতে প্রেরণ করার চিন্তাভাবনা আছে। ভারতের কয়েকটি রাজ্যের পণ্যও এই বন্দর দিয়ে ওঠানামা হচ্ছে, তাই চট্টগ্রাম বন্দরের পরিধি আরও বাড়ানোর তাগিদ ব্যবসায়ী নেতাদের। এক্সপোর্ট টার্গেট যদি আপনি 60 বিলিয়নের টার্গেট ফুল করতে যান, তাহলে কিন্তু যে পিসিটি পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল এটা হয়তো চলে আসতে পারে, এটা খুব বড় না, তারপরে এটা দিয়েও কিছু কভার হবে। গত অর্থ বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে 28 লাখ কন্টেইনার ওঠানামা হয়েছে। চলতি অর্থ বছরে এ সংখ্যা আরও বাড়তে পারে। পতেঙ্গা টার্মিনাল চালু হওয়ার সম্ভাবনা আগামী জুনে। তখন আরও 5 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং করার সক্ষমতা অর্জন করবে চট্টগ্রাম বন্দর। সমর ইসলাম, 21 টেলিভিশন। কক্সবাজারের টেকনাফে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে বিজিবির 2 সদস্য। জব্দ করা হয় 2,10,000 পিস ইয়াবা, একটি অস্ত্র ও 2 রাউন্ড বন্দুকের খালি খোসা। ভোর 4টার দিকে নাফ নদীর 1 নম্বর স্লুইস গেট এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি জানায় একটি নৌকায় 3 ব্যক্তি মিয়ানমার জলসীমা পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা গুলি চালায়। বিজিবিও পাল্টা গুলি ছুড়লে 2 জন নদীর পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে নৌকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আবেদা বেগম, বয়স 50-এর বেশি, জীবিকার তাগিদে হাতে তুলে নিয়েছেন নৌকার বৈঠা। সেই ভোরে হাতে ওঠে বৈঠা আর শেষ হয় রাতে। 20 বছর ধরে নৌকা চালিয়ে 8 জনের সংসার চালাচ্ছেন তিনি। রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। কাক ডাকা ভোরে নদী পাড়ে চলে যান আবেদা বেগম, এরপর শুধুই বৈঠা বাওয়া। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার তেনাপোচা ও উত্তর কাওয়ালজানি গ্রামের পদ্মা নদীর ছোট কোল নদী। 2 গ্রামের বাসিন্দাদের নদী পাড়ের একমাত্র ভরসা তার নৌকা। 20 বছর ধরে এভাবেই চলছে আবেদা বেগমের বৈঠা। 5টা মেয়ে, সংসার বড়, একা মানুষই করে পার না, এই জন্য আমি
মনে করেন যে দুইজন খাটাখাটনি করে সংসারটা চালাই। প্রতিদিন মনে করেন যে 250 টাকা 200-250 টাকা এরকম হয়। অসুস্থ স্বামী নৌকা চালিয়ে 4 মেয়েকে বিয়ে দিলেও এখনও সংসারের সদস্য 4 জন। ছোট মেয়ে কলেজে আর ছেলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। যে নৌকার উপরেই সংসার এখন সেটিও নড়বড়ে, ভেঙে যাওয়ার মতো অবস্থায়। এই নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার। এই 3 মাস চলে এই লোকটা, তারপরে মনে করেন যে ওনার স্বামী, ওনার 5টা মেয়ে এর পরে নির্ভর করে। কষ্ট করে নৌকা বা খাইতেছে, তাছাড়া তো ওনার উপায় নাই, উনি চলবে কি করে? খুবই অসহায়। তার টাকা আছে সে দেয়, তার টাকা নাই সে দেয় না, মনে করে তার পার করে। নৌকাটা এখন বিশেষ ভালো না। এই নৌকাটা মেরামত করার জন্য বা নতুন নৌকা তৈরি করার জন্য যারা সমাজে বিত্তশালী আছে তারা যদি কিছু অনুদান দেয় তাহলে ওনার সংসারটা ভালো চলে। সংগ্রামী এই নারীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা সমাজসেবা কর্মকর্তা। তাকে আমাদের যে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির মাঝে যে কোনো একটি কর্মসূচিতে তাকে সম্পৃক্ত করবা। পুঁথিগতভাবে নারীর ক্ষমতায়ন হয়তো বোঝেন না আবেদা বেগম, শুধু বোঝেন ভাঙ্গা নৌকা নিয়েই ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। সহৃদয়বান মানুষ যদি একটু সহায়তার হাত বাড়ান তাহলেই হয়তো সহজ হবে আবেদা বেগমের পথ চলা। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। কালীপূজা উপলক্ষে আখাউড়া ও ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। একদিনের উৎসবের কারণে বন্দরের ছুটি থাকায় আমদানি রপ্তানি বন্ধ থাকবে। স্থলবন্দর কর্তৃপক্ষ জানায় দুদেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে করোনার কারণে দুদেশে আটকে পড়া যাত্রীরা পারাপার করতে পারবে। রোববার বন্দর দিয়ে স্বাভাবিক আমদানি রপ্তানি শুরু হবে। এবার খেলার খবর। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশ প্রত্যাশা কিছুটা পূরণ করতে পেরেছে বলে মনে করছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফে কার্যালয়ে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি। এদিকে জাতীয় দলের জন্য পাইপলাইনে আরও খেলোয়াড় যোগান দিতে শীঘ্রই ক্যাম্প চালু হবে বলে জানিয়েছেন সহসভাপতি আতাউর রহমান মানিক। Both sides played well. Bangladesh played very good in the first half. Especially first half আরো একটা গোল হওয়া উচিত ছিল এবং it was a good game. করোনা ভাইরাসের পরে প্লেয়াররা রিকভারি করে গেছে অনেকটা, আর একটু সময় লাগবে, বাট এটি আমরা এক্সপেক্ট করছিলাম অনেকদিন ধরে। আমাদের এই ন্যাশনাল টিমকে ফিলিং দিতে গেলে আমাদের যেটা প্রয়োজন, আমাদের পাইপলাইনে প্লেয়ার থাকতে হবে। আশা করি খুব শীঘ্রই আমাদের সেই ক্যাম্প চালু হবে এবং আমরা সেই ক্যাম্প থেকে পর্যাপ্ত প্লেয়ার ট্রেনিংয়ের ব্যবস্থা রাখবো। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাসে আগুন দেওয়ার ঘটনায় 14 মামলায় গ্রেফতার 38, জিজ্ঞাসাবাদে মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য বলছে পুলিশ। প্রত্যাখ্যাত হয়ে আগুন সন্ত্রাসের পথে বিএনপি, বললেন ওবায়দুল কাদের, সম্পৃক্ততা নেই দাবি ফখরুলের। আল্লামা শফিকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ হেফাজতের, বিচার বিভাগীয় তদন্ত দাবি। ওয়াশিংটন ঢাকা সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলছেন বিশ্লেষকরা, দুই দলের আদর্শিক মিলই বড় নিয়ামক। বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, শনাক্ত 6.5 লাখ, মৃত্যু 10,000-এর কাছে। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।